লাস্ট ডে আমরা ভিডিওটাতে দেখেছিলাম গভর্নর অ্যান্ড ভাইসরয়তে আমরা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার লাস্ট যিনি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং অব্দি আসেনি, তার আগে লর্ড ডালহৌসিতে শেষ করে দিয়েছিলাম। তো আজকে আমরা শুরু করব লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া থেকে, অর্থাৎ লর্ড ক্যানিং। তো আমি এই মনে রাখার জন্য একটা ট্রিক্স তৈরি করেছি, আর আমি এই এতজন ভাইসরয়কে দুটো পার্টে ভাগ করেছি। ফার্স্ট পার্টে আমরা যেটা দেখতে পাচ্ছ তোমরা, যে ক্যানিং, তারপর জন লরেন্স, তারপর মায়ো, তারপর লিটন অ্যান্ড দেন রিপন। অর্থাৎ বলতে পারো মাঝে অনেকে রয়েছে যাদেরকে আমি স্কিপ করেছি কারণ তারা লেস ইম্পর্টেন্ট। ওকে, তো ক্যানিং এর পর দেখো আমি লরেন্সে চলে গেছি, তারপর মায়ো, লিটন। তো এদেরকে আমি একটা ট্রিক বার করেছি যেটাকে হচ্ছে ক্যান, ল, মে, লিট, রিপ। অর্থাৎ ক্যানিং এর ক্যান, লরেন্সের ল, মায়োর মে, লিটনের লিট অ্যান্ড রিপনের রিপ। এইটা যদি মনে রাখতে পারো তাহলে সিকোয়েন্সটা তোমাদের মনে থাকবে। নেক্সট দেখো, এবার আমরা ক্যানিং থেকে শুরু করি। ওকে, তো ক্যানিং এ টাইম পিরিয়ডটা খেয়াল করে দেখবে 1856 টু 62। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা বেশ কিছু পয়েন্টস দিয়েছি। তো আমরা প্রথম থেকেই শুরু করি। ক্যানিং এসছেন 1856-এ। তো 1857-এই আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এখানে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়ে গেল। ওকে, তো সিপাহী বিদ্রোহ হয়ে যাওয়ার পর ব্রিটিশ সরকার দেখলো এত সহজে কিন্তু ভারতীয়দের দমন করা যাবে না, তো এমন কিছু নীতি গ্রহণ করতে হবে যাতে ভারতীয়রা আরো কিছুদিন আমাদের বশে থাকতে পারে। তো তারা কি করলেন, 1858-এ একখানা নীতি নিয়ে এলো বা এমন পলিসি নিয়ে এলো যেটা আগেকার নীতি থেকে এক আমূল পরিবর্তন এলো নীতিতে। ওকে, সেখানে সেখানে আর্মি বেসিসে অনেক চেঞ্জ এলো, কালচারাল সোশ্যাল বেসিসে অনেক চেঞ্জ এনেছিল তারা। তো সেই অ্যাক্টে কি কি ছিল সেটা তো কনস্টিটিউশনে জানার বিষয়, হিস্ট্রিতে সেই বিষয় না জানলেও চলবে। তো আমরা দেখবো যে সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-এ এলো, আর সেই অ্যাক্ট রানী ভিক্টোরিয়া যিনি ছিলেন কুইনের ঘোষণা অনুযায়ী এই অ্যাক্ট বলবৎ হলো আমাদের ভারতবর্ষে। আর এই অ্যাক্ট কুইনের মুখপাত্র হয়ে লর্ড ক্যানিং এলাহাবাদের দরবারে কিন্তু করেছিলেন। তো এই 1858-এই আমরা আবার একটা জিনিস দেখবো, ঠিক সিপাহী বিদ্রোহের পরপরই চলে এলো নীল বিদ্রোহ বা ইন্ডিগো মুভমেন্ট আমরা যেটা বলে থাকছি। তো 1858-এর এই ইন্ডিগো মুভমেন্টের বেসিসেই 1860 সালে দীনবন্ধু মিত্র প্রকাশ করলেন নীল দর্পণ। ওকে, তো এরপর আমরা দেখতে পাচ্ছি 1857-এ আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছিল যে 3টে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছিল। 3টে বিশ্ববিদ্যালয় কি কি, ফার্স্ট অফ অল ক্যালকাটা, তারপর বম্বে অ্যান্ড দেন মাদ্রাস। এই 3 জায়গায় একই সময় উডের ডেসপ্যাচ আমরা যে পড়েছিলাম 1854 সেই হিসেবে প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট আমাদের যেটা এই ক্যানিং এর এতে মোস্ট ইম্পর্টেন্ট সাল হচ্ছে 1861 সাল। 1861-এ অনেক ইভেন্টস হয়েছে, যেমন ফার্স্টেই হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কিন্তু সংবিধানের ক্ষেত্রে এক বিশেষ বৈশিষ্ট্য পালন করছে। ওকে, নেক্সট আমরা দেখবো ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট এসেছিল। এই ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্টের জন্য কি হলো, হাইকোর্ট অ্যাক্ট দ্বারা 1862 সালে কলকাতায় ফার্স্ট হাইকোর্ট হলো। শুধুমাত্র কলকাতায় নয়, বম্বে আর মাদ্রাসেও কিন্তু হাইকোর্টের প্রতিষ্ঠা হলো। এক্ষেত্রে কি দেখা গেল, হাইকোর্টগুলো রিপ্লেস করলো। কাকে রিপ্লেস করলো, যে সদর কোর্টগুলো ছিল আর যে সুপ্রিম কোর্টগুলো ছিল তাদেরকে রিপ্লেস করে হাইকোর্ট এসে গেল। নেক্সট 1861 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা হয়েছিল। আর কি হয়েছিল, একখানা পত্রিকার প্রকাশ হলো বা নিউজ পেপারের প্রকাশ হলো যার নাম বম্বে টাইমস, এখন যার নাম টাইমস অফ ইন্ডিয়া। ওকে, তো ক্যানিং এর এই কটাই ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল ক্যানিং এর সময়। নেক্সট আমরা আসছি জন লরেন্সে। মাঝে এলগিন ওয়ান ছিলেন, তার সময় গুরুত্বপূর্ণ কিছু ছিল না বলে আমি স্কিপ করে গেলাম। জন লরেন্সের টাইম পিরিয়ডটা দেখবে 1864 থেকে 69। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তার আমলে কি কি হয়েছিল। ফার্স্ট অফ অল যেটা হয়েছিল সেটা হলো তিনি ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্ট বা ভারতীয় বন দপ্তর তৈরি করেছিল। নেক্সট কি হয়েছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ফার্স্ট টাইম ইংলিশে রাজমোহনস ওয়াইফ বলে একটি উপন্যাস বা নোভেল রচনা করলেন এবং সেটা প্রকাশ করলেন। তারপর কি হলো, তিনি স্টেট রেলওয়ে যে ব্যাপারটা, অর্থাৎ রাজ্যে বিভিন্ন রাজ্যের রেলওয়ে যে ম্যানেজমেন্ট বা সিস্টেম, সেইটা তিনি
শুরু করেছিলেন, অর্থাৎ ম্যানেজমেন্টটা করেছিলেন, শেষ করতে পারেননি। নেক্সট তার সময় নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করলো। এই নবগোপাল মিত্রর ইন্টারেস্ট পার্ট হলো একে অনেকে ন্যাশনাল মিত্রও বলে থাকে। কেন? তিনি যা কিছু প্রকাশ করেছেন বা যা কিছু প্রতিষ্ঠা করেছেন সবেরই আগে ন্যাশনাল কথাটা রয়েছে, যেমন ন্যাশনাল লাইব্রেরি, ন্যাশনাল জিমনাসিয়াম, ন্যাশনাল মেলা, সবের আগেই ন্যাশনাল থাকায় তাকে ন্যাশনাল মিত্র বলা হচ্ছে। নেক্সট আমাদের পরবর্তী যে ভাইসরয় আছে তিনি হলেন লর্ড মায়ো। এই লর্ড মায়ো টাইম পিরিয়ড 1869 থেকে 72। ওকে, তো তার আমলে মোস্ট ইম্পর্টেন্ট দুখানা জিনিস হয়েছিল। এক, তিনি প্রথমবার ভারতে গণনার বিষয় এনেছিল, অর্থাৎ জনগণনা বা সেন্সাস জিনিসটা ফার্স্ট টাইম তিনি ভারতে নিয়ে এসেছিলেন। সালটা কত? 1872 সালে। আরেকটা তিনি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, সেটা হলো অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ বা ফাইন্যান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন বলে যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই অর্থনৈতিক বিকেন্দ্রীকরণটা কি? অর্থাৎ এতদিন কোনো একটা গোষ্ঠীর হাতে বা কোনো একটা সেন্ট্রালের হাতে অর্থের ভাগ বাটোয়ারার সমস্ত দায়িত্বটা ছিল। তিনি এসে কি করলেন, শুধুমাত্র সেন্ট্রাল বা কেন্দ্রের হাতেই রাখলেন না, বিভিন্ন যে ব্রিটিশ প্রভিন্স ছিল বা বিভিন্ন রাজ্য ছিল সেইগুলোর হাতে কিছু কিছু দায়িত্ব তিনি দিয়ে দিলেন, অর্থাৎ অর্থনৈতিক একটি বন্টন করলেন তিনি বিভিন্ন জায়গাতে। নেক্সট যেটা দেখব, লরেন্স স্টেট রেলওয়ের ম্যানেজমেন্ট স্টার্ট করেছিলেন, ইনি কিন্তু সেটা সূচনা করে দিলেন। মায়ো স্টেট রেলওয়ের ইন্ট্রোডাকশন করলেন। নেক্সট আমরা দেখব, একটা কোশ্চেন খুব আসে, কোন ভাইসরয়কে হত্যা করা হয়, ডিউটিতে থাকাকালীন হত্যা করা হয়? সেটার আনসার কিন্তু হবে লর্ড মায়ো। তাকে কে হত্যা করেছিল? তিনি যখন আন্দামানে গেছিলেন, আন্দামানের ডিউটিতে ছিলেন, তখন সেখানে একজন অপরাধী ছিল, অর্থাৎ আমাদের ভাষায় সে স্বাধীনতা সংগ্রামী, কিন্তু তাদের চোখে অপরাধী। তো সেই অপরাধী বা স্বাধীনতা সংগ্রামী ছিলেন শের খাঁ। তিনি লর্ড মায়োকে হত্যা করেছিলেন। তো এরপরেই একখানা আমরা দেখছি গ্যাপ আছে, অর্থাৎ 1872 এর পরেই আমরা চলে আসছি 1876-এ। মাঝে ছিলেন যিনি, তিনি হচ্ছে লর্ড নর্থব্রুক। তার আমলে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু নেই, একটাই গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটা হলো তার আমলে পাঞ্জাবে কুকা মুভমেন্ট হয়েছিল বা কুকা আন্দোলন হয়ে গেছিল। এরপর আমরা লর্ড লিটনে চলে আসছি। তার টাইম পিরিয়ডটা যদি দেখো 1876 থেকে 1880। আমি স্ক্রিনে দেখতে পাচ্ছ লর্ড লিটন এবং লর্ড রিপন দুজনকে পাশাপাশি রেখেছি। এর একটা কারণ হচ্ছে আমি দুটো কম্পেয়ার করে দেখাতে চাইছি দুটোর বৈপরীত্য কি রয়েছে। ফার্স্ট, লর্ড লিটনের ক্ষেত্রে আমরা দেখছি তাকে বলা হতো গভর্নর অফ রিভার্স ক্যারেক্টার, অর্থাৎ বিপরীত চরিত্রের গভর্নর বলা হতো। কেন? তার আমলে তিনি এমন এমন কিছু কাজ করেছেন। ফার্স্ট অফ অল তিনি যেটা করেছিলেন, ভার্নাকিউলার প্রেস অ্যাক্ট, এই অ্যাক্টটা পাশ করিয়েছিলেন। এটাতে কি হয়েছিল, প্রেসেদের স্বাধীনতায় তিনি হস্তক্ষেপ করেছিল। প্রেসরা যাতে সমস্ত যে সংবাদ মাধ্যম সেগুলো যাতে ব্রিটিশের এগেনস্টে কোনো রকম সমালোচনা না করতে পারে সেই দিকে নজর দিয়েছিলেন এবং সেগুলো কঠোর হাতে রোধ করেছিলেন। এটাকে এক কথায় বলা যায় গ্যাগিং অ্যাক্ট, অর্থাৎ মিডিয়া বা সংবাদ মাধ্যমের শ্বাসরোধ করে দিয়েছিলেন। এরপর আমরা যেটা দেখব, তার সময় সময়কালটা দেখো 76 থেকে 80। সবাই জানি 1876 সালে বাংলায় মন্বন্তর দেখা গেছিল বা ভারতে মন্বন্তর এসেছিল। সেই সময় পুরো দেশ মন্বন্তরের মোকাবিলা করছে, উল্টো দিকে ইনি কি করছেন, দিল্লিতে একটা গ্র্যান্ড দরবারের অর্গানাইজ করলেন এবং সেখানে বিভিন্ন ইংল্যান্ড থেকে অনেক লোকজনকে এখানে আমন্ত্রণ করলেন। এরপর আমরা যেটা দেখব যে তিনি সিভিল সার্ভিসের পরীক্ষায় বসার জন্য যে ম্যাক্সিমাম এজ সেটা 21 বছর ছিল, তিনি সেটাকে রিডিউস করে কি করলেন, কমিয়ে আনলেন 19 বছর বয়সে, যাতে ভারতীয়রা এই সুযোগটা একদমই কম পায়। ওকে, এইবার আমরা দেখে নিই রিপন। লর্ড লিটনের থেকে একদম উল্টো ছিলেন ইনি। লর্ড লিটনকে আমরা কি বলেছি, গভর্নর অফ রিভার্স ক্যারেক্টার, বিপরীত চরিত্র। আর রিপন কি ছিল, ফ্রেন্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বন্ধু বলা হতো। কেন? লিটন যে ভার্নাকিউলার প্রেস একটা পাশ করিয়েছিলেন তিনি কিন্তু সেটা তুলে নেন, অর্থাৎ রদ করে নেন। নেক্সট দেখবো 1881 সালে রিপনের সময় ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট চালু হয়। ওকে, ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্টের ক্ষেত্রে কি হয়, যারা লেবার শ্রমিক ছিল তাদের অনেক সুবিধা হয়, তারা যে জীবনযাপন করছিল তার থেকে একটু উন্নতি আশা তারা পেয়েছিল। নেক্সট
তাকে বলা হয় ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ স্থানীয় যে শাসন ব্যবস্থা সেইটার প্রবর্তক কিন্তু লর্ড রিপন ছিলেন। নেক্সট তার আমলে এসেছিল হান্টার কমিশন। হান্টার কমিশন কি ছিল? শিক্ষা ব্যবস্থার প্রসারের জন্য এই কমিশন বসানো হয়েছিল 1882 সালে। আর এসেছিল ইলবার্ট বিল। স্যার ইলবার্ট তিনি একটা বিল পাশ করিয়েছিলেন যেখানে বলা হয়েছিল ভারতীয় যে সমস্ত বিচারক আছে তারা ব্রিটিশ যে সমস্ত অপরাধী হবে তাদেরকে সাজা দিতে পারবে বা তাদের শাস্তি দিতে পারবে। এই যে একটা ইন্ডিয়া একটা কলোনি ব্রিটিশের, সেই কলোনির লোকেরাই আবার ব্রিটিশকে শাস্তি দেবে, এই ব্যাপারটা কিন্তু কেউ মেনে নিতে পারেনি। তাই এটা নিয়ে প্রচন্ড মতবিরোধ হয়েছিল এবং শেষে এটা ক্যান্সেল করে দেওয়া হয়। ওকে ওকে তো নেক্সট আমরা যেটা দেখবো পরে, অর্থাৎ কার্জন থেকে এবার আমরা শুরু করলাম। কার্জন থেকে আমি আরেকটা ট্রিক ইউজ করেছি। ওকে, কার্জন, তারপর মিন্টো টু, তারপরে চলে গেছি চেমসফোর্ড, তারপর রিডিং, তারপর আরউইন, তারপর উইলিংটন, তারপর লিনলিথগো, দেন ওয়াভেল, দেন মাউন্টব্যাটেন। তো এইগুলোকে আমি আরেকটা ট্রিকে নিয়ে এসেছি, দ্যাট ইজ সি মাই ক্রিউ লিন ওয়েভ মাউন্ট। সি মাই ক্রিউ লিন ওয়েভ মাউন্ট। সি that is Curzon, me that is Minto 2, crew te C for Chelmsford, R for Reading, E acha that is Arvin, I Arvin, then W Willingdon, and then Lin means Linlithgow, and then Wave Wavell, and at last Mount means Mountbatten. ওকে, তো এদের টাইম পিরিয়ডও আমি লিখে দিয়েছি দেখতে পাচ্ছ। তো তোমরা আমার মনে হয় ইয়ার ওয়াইজ মনে রাখাটাই সুবিধা। নেক্সট এবার আমরা চলে আসছি লর্ড কার্জনে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবারও আমরা দুটো ভাগে ভাগ করেছি, দুটো ভাইসরয়কে একই স্ক্রিনে তোমরা দেখতে পাবে। তো কার্জনের ক্ষেত্রে যেটা হচ্ছে ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট 1899 তার আমলে এসেছিল। নেক্সট তিনি বিশ্ববিদ্যালয় কমিশন করেছিলেন, যেটা 1904 সালে ইউনিভার্সিটি অ্যাক্টের আন্ডারে পড়ছে, তার আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট হয়েছিল। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট যেটা তার আমলে হয়েছিল বঙ্গভঙ্গ আন্দোলন, অর্থাৎ পার্টিশন অফ বেঙ্গল। নেক্সট যেটা দেখছি তিনি নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স যেটা, সেটা কিন্তু তার আমলে তৈরি করে গেছিলেন। নেক্সট চলে আসো লর্ড মিন্টো 2। মিন্টো 2 এর ইয়ারটা দেখে নাও 1905 টু 1910। তাকে কি বলা হয়? ফাদার অফ ডিভাইড অ্যান্ড রুল পলিসি। অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল পলিসি কেন বলা হয় একটু পরে বলছি। ফার্স্ট অফ অল তার সময় থেকে কিন্তু কি হয়েছিল, স্বদেশী মুভমেন্ট বা স্বদেশী আন্দোলন শুরু হয়ে গেছিল। নেক্সট আমরা যেটা দেখব 1907 সালে কংগ্রেসের দুটো ভাগ হয়ে যায়, ফার্স্ট স্প্লিট। এটা কংগ্রেসের ফার্স্ট স্প্লিট সুরাট সেশনে হয়েছিল 1907 সালে, যেখানে তারা নরমপন্থী আর চরমপন্থী দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। নেক্সট দেখবো মর্লে মিন্টো রিফর্মস। এখানে মিন্টো তো লর্ড মিন্টো ভাইসরয়, অ্যান্ড মর্লেকে তার সেক্রেটারি অফ দ্য স্টেট। এই দুজন মিলে সংবিধানে কিছু রিফর্মস এনেছিল, যেটাকে মর্লে মিন্টো রিফর্ম বলা হয়। এই রিফর্ম অনুযায়ী কিন্তু তাকে এই রিফর্মের সাথে তার ডিভাইড অ্যান্ড রুল পলিসি যুক্ত আছে, কারণ এই রিফর্মে তিনি ফার্স্ট টাইম কমিউনাল ইলেক্টোরেট অর্থাৎ সাম্প্রদায়িক নির্বাচন এই ব্যাপারটা এনেছিলেন। এক্ষেত্রে কি হয়েছিল, মুসলিমদের আলাদা ইলেক্টোরেট বা নির্বাচন কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। 1906 সালে আমরা অলরেডি দেখেছি মুসলিম লীগ তখন তৈরি হয়ে গেছে, তার ফলে 1909 সালে তারা আলাদা একটা ইলেক্টোরেট পেয়ে গেল। তো এরপর আমরা চলে আসছি লর্ড চেমসফোর্ড। মাঝে যিনি রাজত্ব করেছেন তিনি লর্ড হার্ডিঞ্জ 2। তার আমলে বেশি কিছু হয়নি, আমি সেটা পরে ডিসকাশনে আসব। লর্ড চেমসফোর্ডের টাইম পিরিয়ডটা দেখো 1916 থেকে 1921। এই 1916 টু 1921 অনেক কিছু গুরুত্বপূর্ণ হয়ে গেছে। ফার্স্ট অফ অল 1914 সালে গান্ধীজি অলরেডি ভারতে চলে এসেছেন, তো 2 বছরে তিনি পুরো ভারত ঘুরে ফেলেছেন। এরপর 1916 সাল থেকে আস্তে আস্তে শুরু হচ্ছে। 1916 সালেই ফার্স্ট কি হলো, হোম রুল মুভমেন্ট হলো, যার নেতৃত্ব কে দিয়েছিলেন, তিলক এবং অ্যানি বেসান্ত। ওকে, নেক্সট আমরা দেখব কংগ্রেসের সাথে মুসলিম লীগের একটা চুক্তি হয়, যেটাকে আমরা বলি লখনৌ প্যাক্ট। ওকে, তো এরপর 1917 সালে আমরা দেখব ফার্স্ট গান্ধীজির ফার্স্ট সত্যাগ্রহ, যেটা চম্পারণ সত্যাগ্রহ। নেক্সট 1918তেই দুটো সত্যাগ্রহ, আহমেদাবাদ সত্যাগ্রহ আর একটা খেদা সত্যাগ্রহ। এরপর আমরা দেখছি
1919 সাল খুব ইম্পর্টেন্ট একটা ইয়ার। 1919 সালে অনেক ঘটনা ঘটেছে। ফার্স্ট অফ অল সংবিধানের ক্ষেত্রে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম আসে, যেটা সংবিধানে অনেক পরিবর্তন এনে দিয়েছিল। এরপর যেটা দেখো 1919 সালে রাওলাট অ্যাক্ট এসেছিল, যেটাকে আমরা ব্ল্যাক অ্যাক্ট বলে জানি। এই রাওলাট অ্যাক্টে কি করা হয়েছিল, তখন এত চারদিকে স্বাধীনতা সংগ্রামী বেড়ে গেছিল, ব্রিটিশ শাসন ঠিক করলো যে আমরা যারাই স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত পাবো তাদেরকেই ধরে ধরে অ্যারেস্ট করে আমরা লক আপ ঢুকিয়ে দেবো। এর ফলে কি হলো, এমন অনেক স্বাধীনতা সংগ্রামীকেই তারা ঢুকিয়ে নিচ্ছিল লক আপে। এর প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগে 1919 সালে একখানা শান্তি মিছিল হয় বা শান্তিপূর্ণভাবে একটা প্রোটেস্ট করা হয়, মাসাকার বলি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ আমরা কি জানি 1919 নোবেল ত্যাগ করেছিলেন। আর কি হয়েছিল, গান্ধীজিকে ব্রিটিশরা একটা উপাধি দিয়েছিলেন সাউথ আফ্রিকায়, কাইজারি হিন্দ। ওকে, তো এই ঘটনার পর তিনি কিন্তু সেই উপাধিটা ত্যাগ করেন। নেক্সট এর পরপরই আমরা দেখব 1920 সালে চলে এলো নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন। ওকে, তো এই চেমসফোর্ডের এইটুকুনি পিরিয়ডে অনেক অনেক ঘটনা ঘটে, যেটাকে আমরা টাইম শিডিউল হিসাবে যদি পরপর করি তাহলে আমাদের মনে থাকবে। নেক্সট লর্ড রিডিং এর টাইম পিরিয়ডটা খেয়াল করো, 1921 to 26। 21-এই যেটা হয় চৌরি চৌরা মুভমেন্ট, অর্থাৎ অসহযোগ আন্দোলন 20 সালে অলরেডি শুরু হয়ে গেছে। চৌরি চৌরা ইনসিডেন্ট এরই একটা পার্ট। চৌরি চৌরায় একটা থানাতে অনেক ব্রিটিশ পুলিশ ছিল, যেখানে গ্রামবাসীরা সেই থানাটাতে আগুন লাগিয়ে দেয়। এরপরেই গান্ধীজি অসহযোগ আন্দোলন তুলে নিয়েছিলেন। নেক্সট যেটা দেখব, তিনি প্রেস অ্যাক্ট আর রাওলাট অ্যাক্ট, এই দুটো অ্যাক্টকে কিন্তু রদ করে দিয়েছিলেন কে, লর্ড রিডিং। নেক্সট 1921 সালে সিপিআই দল গঠন হয়েছিল, আর 1925 সালে আরএসএস দল তৈরি হয়েছিল। নেক্সট যেটা দেখবো 1925 সালে কাকোরি ডাকাত যে দল হামলা করেছিল, কাকোরি হামলা, সেটা কিন্তু 1925 সালে হয়েছিল। এই হামলার মেন উদ্দেশ্য ছিল অস্ত্রশস্ত্র, অর্থাৎ সেই সময় হিন্দুস্তান রিপাবলিকের যারা সংগ্রামী ছিলেন তারা খবর পেয়েছিলেন ওই সময় লখনৌয়ের কাকোরির উপর দিয়ে একটি ট্রেন অনেক অস্ত্রশস্ত্র নিয়ে যাবে, তো তাদের উদ্দেশ্য ছিল অস্ত্রশস্ত্র লুণ্ঠন করার। তো সেই উদ্দেশ্যেই এই রবারি হয়েছিল। নেক্সট কেরালায় মোপলা রিভোল্ট হয়েছিল। যদিও মোপলা রিভোল্টটা আমরা পিজেন্ট রিভোল্ট বা কৃষক বিদ্রোহ বলতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা রেভলিউশনারি হিসেবেই দেখা হয়, কারণ এটা একটা মেজর এফেক্ট করেছিল। ওকে, তো নেক্সট আমাদের চলে আসছে লর্ড আরউইনের পিরিয়ড দেখো 1926 to 1931। 1926 এর পরপরই আমরা দুটো জিনিস একসাথে মনে রাখতে পারি। ফার্স্ট অফ অল সাইমন কমিশন, সেকেন্ড বাটলার কমিশন, দুটো একই ইয়ারে হয়েছে 1927। এরপর 1928-এ কি হয়, মতিলাল নেহেরু গভর্নমেন্টের কাছে গিয়ে বলে আমাদেরকে একখানা আলাদা সংবিধান তৈরি করতে দেওয়া হোক। তো ব্রিটিশ সরকার বলে ওকে ঠিক আছে তৈরি করো। তো এই হিসেবে নেহেরু রিপোর্ট মতিলাল নেহেরু জমা করেন এবং সেই হিসেবে সরকার থেকে তাকে পারমিশন দেওয়া হয় যে তুমি তোমার মতো একটা কনস্টিটিউশন তৈরি করো ইন্ডিয়ার জন্য। ওকে, তো নেক্সট দেখবো 1929, খুব ইম্পর্টেন্ট ইয়ার। এই ইয়ারে কি হয়েছিল, লাহোর সেশন হয়েছিল কংগ্রেসের, যেখানে জওয়াহরলাল নেহেরু পূর্ণ স্বরাজ দাবি করেছিল। এরপর 1929-এর পরে আমরা দেখব আস্তে আস্তে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট চলে আসছে। একটা রেশ ছিল, অসহযোগ আন্দোলন থেমে গেছিল, তারপরেও এত অত্যাচার চলছিল। এরপর সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন শুরু হয়ে যায় 1930 সালে। আইন অমান্য আন্দোলন সূত্রপাত হয় ডান্ডি মার্চের হাত ধরে, যেটা কবে হয়েছিল 12ই মার্চ 1930 সালে। ফার্স্ট টাইম গান্ধীজি এই ডান্ডি মার্চ করেছিল, তার থেকেই আইন অমান্যের সূত্রপাত। এবং 1931 সালে আরউইনের সাথে গান্ধীজি একটি চুক্তিতে আসেন, গান্ধী আরউইন প্যাক্ট, যেখানে বলা হয় ভারতে বিনা অপরাধে যাদেরকে ধরা হয়েছে, যে সমস্ত সংগ্রামীদের ধরা হয়েছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। ওকে, তো এই আরউইন প্যাক্ট নিয়েও অনেক তর্ক বিতর্ক আছে। তো এরপর আমরা চলে আসি লর্ড উইলিংটনে দেখো 1931 to 36, অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি তখনও আইন অমান্য আন্দোলন চলছে। এর মধ্যে অলরেডি সেকেন্ড রাউন্ড টেবিল মিটিং
অ্যান্ড থার্ড রাউন্ড টেবিল মিটিং হয়ে গেছে। সেকেন্ড রাউন্ড টেবিল মিটিং 31, থার্ড রাউন্ড টেবিল মিটিং 32-তে, আর ফার্স্ট রাউন্ড টেবিল হয়েছিল সিভিল ডিসঅবিডিয়েন্সের সময় 1930-তে। তো এই সেকেন্ড রাউন্ড টেবিল মিটিং হয়ে যাওয়ার ফলে ব্রিটিশ সরকার র্যামসে ম্যাকডোনাল্ড তিনি কি করলেন, একটা কমিউনাল অ্যাওয়ার্ড করলেন, কমিউনাল অ্যাওয়ার্ডের প্রস্তাব রাখলেন। এটা আর কিচ্ছু না, মর্ডেমেন্টো রিফর্মসে যে মুসলিমদের আলাদা সেপারেট ইলেক্টোরেট দেওয়া হয়েছিল সে তার আন্ডারে সমস্ত ডিপ্রেসড ক্লাস যারা আছে তারা কিন্তু এর আন্ডারে চলে এলো। এটাকেই তারা কমিউনাল অ্যাওয়ার্ড বা সাম্প্রদায়িক দান হিসেবে বলে দিলেন। এরপরে কি হলো, 1935-এ এসে গেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেখান দিয়ে ইনিশিয়ালি কংগ্রেসরা এই অ্যাক্টটাকে কিন্তু প্রত্যাখ্যান করেছিল। জওহরলাল নেহরু এটাকে বলেছিল মেশিন উইদাউট এনি ইঞ্জিন। ওকে, তো এইভাবে ক্রিটিসাইজ করেছিল, কিন্তু পরবর্তীকালে আমরা যখন সংবিধানে দেখতে পাই, সংবিধানের শিরদাঁড়া হিসেবে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-ই রয়েছে। এরপর দেখতে পাচ্ছি 1936 সালে অল ইন্ডিয়া কিষাণ সভা তৈরি হয়েছিল, যেটা কিন্তু লখনৌ সেশনের থেকে এর সূত্রপাত ঘটে। আর কি হয়েছিল, 1934 সালে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ফাউন্ডেশন হয়েছিল। নেক্সট আমরা চলে আসছি লর্ড লিনলিথগো। লর্ড লিনলিথগোর টাইম পিরিয়ডটা 1936 to 43। তো দেখো 1936-এ ফার্স্ট যেটা হয়েছিল, ফার্স্ট জেনারেল ইলেকশন এসেছিল 1935-এর অ্যাক্ট অনুসারে। নেক্সট 1939-এ দুটো জিনিস হয়েছিল, ফার্স্ট তো ফরওয়ার্ড ব্লক গঠন করেছিল, কে করেছিল, নেতাজি সুভাষচন্দ্র বোস। নেক্সট আমরা যেটা দেখছি, কংগ্রেস মিনিস্ট্রি রেজিগনেশন দিয়ে দিয়েছিল। এরপর আমরা দেখছি 1940 সাল, সেখানেও দুটো ইম্পর্টেন্ট ঘটনা। ফার্স্ট অফ অল লাহোর সেশন হয়েছিল মুসলিম লীগের, যেখানে তারা সেপারেট ডোমিনিয়ন ক্লেম করেছিল। আর অগস্ট অফারে ভারতীয়দের ব্রিটিশ সরকার বলেছিল তোমাদের আমরা ডমিনিয়ন স্ট্যাটাস দেব, অর্থাৎ আমরা রাজত্ব করব, তোমরা আমাদের আন্ডারে তোমাদের সরকার তৈরি করতে পারো। এরপর 1942-তে আসে ক্রিপস মিশন। ক্রিপস মিশন বলা হয় প্রচন্ডভাবে ব্যর্থ হয়েছিল, গান্ধীজি একে পোস্ট ডেটেড চেক বলেও উল্লেখ করেছিলেন। এরপর ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার ফলে বলা হয় এর মূল কারণ অনুসারেই তো শুরু হয়ে যায় কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যেটা 1942 সালের 8 আগস্টে শুরু হয়। নেক্সট দেখতে পাচ্ছি লর্ড ওয়াভেল চলে এসছে, তার টাইম পিরিয়ড 1943 to 47, অর্থাৎ ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরই। এই সময় কি হলো, রাজা গোপালাচারী তিনি একটা ফর্মুলা নিয়ে এলো, ভারতীয় হিন্দু এবং মুসলিমদের এক, অর্থাৎ ইন্ডিয়ান কংগ্রেস আর মুসলিম লীগকে এক করার একটা ফর্মুলা নিয়ে তিনি 1944 সালে এসেছিলেন। নেক্সট 1946 সালে ওয়াভেল প্ল্যান বা সিমলা কনফারেন্স এলো, যাতে কংগ্রেস এবং মুসলিম লীগ কেউই রাজি না হওয়া সেটা ভেস্তে যায়। এরপর 1946 সালে ক্যাবিনেট মিশন আসে, যেখানে ওয়াভেল বা ব্রিটিশ সরকার সরাসরি নিজেদের বক্তব্য রাখে যে তারা ইন্ডিয়াকে স্বাধীন করে দেবে, কিন্তু কিছু শর্তের উপরে। এর পরপরই আমরা দেখতে পাচ্ছি 1945 সালে আইএনএ ট্রায়ালস হয়েছিল, আর 1946 সালের 16ই আগস্টকে মুসলিম লীগ বা জিন্না বলা যেতে পারে এই দিনটিকে ডাইরেক্ট অ্যাকশন ডে বলে উল্লেখ করেছে। এরপর আমরা নেক্সট চলে আসছি লর্ড মাউন্টব্যাটেনে। লর্ড মাউন্টব্যাটেন রাজত্ব করেছেন 1947-এর মার্চ থেকে অগস্ট অবধি। তার আমলে খুব কম সংখ্যক জিনিসই হয়েছিল। ফার্স্ট অফ অল 3rd জুন প্ল্যান হয়েছিল, তিনি 3rd জুন প্ল্যান অ্যানাউন্স করেছিলেন। নেক্সট যেটা আমরা দেখছি, তিনি হাউস অফ কমন্সে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল ঘোষণা করেছিলেন, যেখানে যার মাধ্যমে ইন্ডিয়াতে ইন্ডিপেন্ডেন্স পাওয়া যেতে পারে। নেক্সট যেটা দেখব, তিনি স্যার সিরিল র্যাডক্লিফের সাথে চুক্তি করে বাউন্ডারি তৈরি করেছিল, কোথায় না ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে, যেটাকে আমরা এখন র্যাডক্লিফ লাইন বলে জানি। এরপর তোমরা দেখতে পাচ্ছ আমরা কিছু এক্সট্রা পয়েন্টে চলে আসছি। এক্সট্রা পয়েন্টে আমি লর্ড হার্ডিঞ্জের টাইমে যে দুটো ঘটনা ঘটেছিল তাই নিয়ে আলোচনা করেছি। ফার্স্ট অফ অল 1912 সালে লর্ড হার্ডিঞ্জের সময় ব্রিটেনের যে প্রিন্স ছিল অর্থাৎ জর্জ V এবং রানীকে দিল্লির দরবারে কিন্তু অভিষিক্ত করা হয়েছিল। নেক্সট যেটা দেখবো, 1912 সালে যে বঙ্গভঙ্গ 1905-এ হয়েছিল সেটাকে 12 সালে রদ করে দেওয়া হয়। আরেকটা কি জিনিস দেখতে পাচ্ছি, এতদিন ধরে ব্রিটিশদের রাজধানী ছিল কলকাতা, এবার 1912 সালে কি করলো, সেই রাজধানী স্থানান্তরিত হলো কোথায়, দিল্লিতে।
ওকে, তো আর যেটা ইম্পর্টেন্ট সেটা হলো 1885 সালে লর্ড ডাফরিনের সময় যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কংগ্রেস যে দলটা অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই সময় স্থাপন হয়েছিল। আর এই দলটাকে অর্থাৎ কংগ্রেসকে ডাফরিন বলেছিল মাইক্রোস্কোপিক মাইনরিটি। ওকে, তো আমার এই গভর্নর অ্যান্ড ভাইসরয় চ্যাপ্টার বা এই পার্টটা আজকে এখানেই শেষ হলো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট সেকশনে জানিও, বা আর কি কি কন্টেন্ট হতে পারে, আর কি কি কন্টেন্ট তোমরা চাইছো সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো। আর আমার এই ভিডিও শুটের বিহাইন্ড দ্য ক্যামেরা রয়েছে ক্যানভাস ক্রিয়েটিভ ওয়েডিং। এদের একটা ওয়েবসাইটও রয়েছে যা canvascreativewed.in বলে সার্চ করতে পারো। থ্যাংক ইউ।